আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। বৃহস্পতিবারে নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন। একই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্পুকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের গ্রামে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল ফল ও সবজি উৎপাদনকারী দেশে পরিণত হচ্ছে, কিন্তু ফসলের মৌসুমে স্থানীয় বাজারে প্রচুর পরিমাণ পণ্য আসায় দাম হঠাৎ করে পড়ে যায়। গ্রামীণ এলাকায় স্বল্পমেয়াদী হিমাগার সুবিধার অভাবে উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারছেন না বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। We have to find a way to adjust that. I'm not have the solution to that. I said this is the threat which is coming. So when you try to protect one, you release the another power on the other side. How you manage that? So management issue becomes more important. 50 লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনার উদ্যোগ ইতিবাচক হলেও এর বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তারা। নির্বাচন কাজে যুক্ত নাগরিকদের ভোট নেয়ার উদ্যোগেরও প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 50 লাখ প্রবাসীকে ভোটার করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট পদ্ধতিতে নেওয়া হবে ভোট, ব্যয় হবে প্রায় 400 কোটি টাকা। প্রতি ভোটারের পেছনে ব্যয় গড়ে 700 টাকা। এরই মধ্যে 48 কোটি টাকা ব্যয়ে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। কমিশন বিভিন্ন সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখেছে 40টি দেশে প্রবাসীর সংখ্যা 1,40,00,000-এরও বেশি, যার 70% কাছে জাতীয় পরিচয়পত্র আছে। সেখান থেকেই 50 লাখ ভোটারের ধারণা নিয়েছে কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ, এমনটাই মনে করেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। যেখানে প্রবাসী ভোটিং আছে সেখানে ভোটার টার্নআউটও বেশিরভাগ ক্ষেত্রে খুব কম, হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া প্রায় সব দেশেই এই ভোটার টার্নআউট খুবই কম, 2 থেকে 3%। তো এই যে বাস্তবতা, এটা মাথায় রেখে প্রথমত নির্বাচন সংস্কার কমিশন এই প্রস্তাবটা দিয়েছিল যে প্রবাসী ভোটিংটা শুরু করা। ইলেকশন কমিশন সেই প্রস্তাব বিবেচনা নিয়ে কাজটা শুরু করেছে। এটার জন্য আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার এটা অনেক বড় সাহস, তারা অনেক বেশি ঝুঁকি নিচ্ছে একটা ভালো কাজ করার জন্য, তারা চ্যালেঞ্জ নিচ্ছে, এটা সাধুবাদ পাওয়ার মতো কাজ। তবে নিরাপত্তা, সময় মতো ব্যালট পৌঁছানো, পরিচয় যাচাই ও রাজনৈতিক স্বচ্ছতা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে আমরা তো পোস্টাল ভোটিং দিয়ে যাচ্ছি, এই প্রক্রিয়ার মধ্যে কি কি চ্যালেঞ্জ আছে? আপনি ধরেন যে সময় মতো ব্যালট পেপার পৌঁছানো, ফেরত আনা, তারপরে ভোটারদেরকে এই বিষয়ে উৎসাহিত করা, অর্থাৎ ভোটার এবং সিভিক এডুকেশন প্রোগ্রাম করা, এই কাজগুলো কমিশনকে যথাযথভাবে করতে হবে, তাহলে হয়তো এই কাজটা করা সম্ভব হবে। যারা ভোটার তাদেরকে আপনি সঠিকভাবে ভোট দিতে দিলেন না, আমরা যে ভোট চুরিটা করি আর কি। তো সেই ক্ষেত্রে যদি এই 50 লাখ ভোট কীভাবে ব্যবহৃত হয় এবং তাদের ভোটাধিকার নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ভোটাধিকার সঠিক জায়গায় দেওয়ার জন্য তাদের চয়েস মতো দেওয়ার সুযোগ দেওয়া ক্ষেত্রেও নির্বাচন কমিশনকে ভাবতে হবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটের আওতায় আনার উদ্যোগেরও প্রশংসা করেছেন তারা। খান আলামিন, আরটিভি, ঢাকা। ঘোষণা দেওয়ার আগেই বাজারে বাড়তে শুরু করেছে সয়াবিন তেলের দাম। গত 3-4 দিনের ব্যবধানে তেলের দাম বেড়েছে লিটারে 5 টাকার মতো। সম্প্রতি লিটারে 10 টাকা দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন। তবে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তেলের দাম লিটারে 1 টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণার আগেই বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের তেল। বিক্রেতারা অভিযোগ করেন, সঠিক পরিমাণে তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। এদিকে আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি, তবে কিছুটা স্থিতিশীল রয়েছে মুরগি ও ডিমের দাম।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ সায়েম। সায়েম, বাজারে ভোজ্য তেলের সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি মিতু, আপনি যেমনটি বলেছিলেন যে ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের আনুষ্ঠানিক ঘোষণার আগেই কিন্তু বাজারে সব ধরনের তেলের দাম লিটার প্রতি বেড়েছে। আমরা কথা বলবো কারওয়ান বাজারের একজন ব্যবসায়ীর সাথে। বোতল ফি 10 টাকা করে বাড়ছে, আর কেজি 5 টাকা করে কলাটা। সয়াবিনের 10 টাকা, পাম অয়েলে 5 টাকা। এটা কি আপনাদের যে বিপণনকারী যে প্রতিষ্ঠান যারা রয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো রয়েছে বা ডিলার, কারাই দামটা বাড়িয়েছে? সঠিক আমরা জানি না, আমরা কিনে আনি যেই দামে বা এরকম বেশি আমরা। জি মিতু, শুনছিলেন যে একজন ব্যবসায়ী তিনি কিন্তু বললেন যে তেলের যে সব ধরনের তেলের দাম বেড়েছে, কিন্তু ব্যবসায়ী আদৌ জানেন না যে তেলের দাম আসলে কারা বাড়িয়েছে। আমরা কথা বলবো, এখানে একজন ক্রেতা রয়েছেন। আচ্ছা, তেলের দামটা আপনারা কেমন বাড়তি দেখছেন? তেলের দাম হচ্ছে না আপনার 5 লিটারে আপনার হচ্ছেন দাম আসছে 910 টাকা করে। আগে ছিল 890 টাকা, 80 টাকা এরকম ছিল। জি, হিসেবে 20 টাকা বেড়েছে। যে মিতু, আপনি শুনছিলেন ব্যবসায়ী এবং ক্রেতা যারা রয়েছে তাদের কাছ থেকে যে খুচরা বাজারে কিন্তু তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীরাও বলছেন যে তেলের দাম লিটার প্রতি বেড়েছে, খুচরা ক্রেতারাও বলছেন তেলের দামটা বেড়েছে, কিন্তু ব্যবসায়ীরাও জানেন না যে আসলে এই তেলের দামটা কারা বাড়িয়েছেন। যেহেতু ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি তেলের দাম বৃদ্ধির ব্যাপারে। মিতু, এই কারওয়ান বাজারে তেলের দাম সম্পর্কে ছিল আমার কাছে সর্বশেষ। সায়েম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 3 দিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে কমেছে দেশীয় পেঁয়াজ ও ভারতীয় কাঁচামরিচের দাম। দেশি পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 60 টাকা এবং ভারত থেকে আসা কাঁচামরিচ কেজি প্রতি 20 টাকা কমে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বৃদ্ধি এবং ক্রেতা সংকটের কারণেই কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। এদিকে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরলেও বাজার ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া আর কি কি পণ্যের দাম নাগালের মধ্যে আছে আর ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি মিতু, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এখন অবস্থান করছি হিলির যে কাঁচা বাজার, সেখানে আসলে পেঁয়াজ এবং কাঁচামরিচ ছাড়াও কিন্তু বেশ কিছু নিত্যপণ্যের দাম আজকে কিন্তু কমেছে। বিশেষ করে আমি আপনাকে জানিয়ে রাখি যে আদা দেখেছিলাম যে 120-130 টাকা কিন্তু বিক্রি হচ্ছে, সেই আদা বিক্রি হচ্ছে আজকে প্রকারভেদে 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে রসুনের দামটি কিন্তু কমে গেছে। রসুন আপনার কেজি প্রতি 100-150 টাকা বিক্রি হলে সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকার মধ্যে। অর্থাৎ এছাড়া কিন্তু শুকনো মরিচের দামটি কিন্তু কমে গেছে। শুকনো মরিচ আমরা দেখেছিলাম 280-300 টাকা কেজি দরে বিক্রি হলো, সেটি এখন প্রকারভেদে 180 থেকে 200 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু ডিমের দামটিও কমে গেছে এবং মুরগি যে পাকিস্তানি যে মুরগি রয়েছে সেই মুরগির দামও কিন্তু কমে গেছে। মুরগিও বিক্রি হচ্ছে আপনার 240 টাকা কেজি দরে। তবে এছাড়া কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু কমে গেছে। আপনি যেমনটি বলছিলেন, আসলে পেঁয়াজ কিন্তু আমরা দেখেছি যে ভারত থেকে যখন পেঁয়াজ আমদানি হয় তখন কিন্তু দাম কমে, কিন্তু এছাড়া কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও কিন্তু দেশি পেঁয়াজের সরবরাহ বেশি এবং ক্রেতা সংকটের কারণে কিন্তু দেশি পেঁয়াজের দামটিও কমে গেছে। দেশি পেঁয়াজ আমরা দেখছিলাম গত 3 দিন আগেও বিক্রি হয়েছিল 65-70 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। সেই সঙ্গে কাঁচামরিচের দামও কিন্তু কেজি প্রতি প্রায় 20 থেকে 30 টাকা কমে গেছে, এখন 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারিতে বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। তবে বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু আমরা দেখেছি যে শুকনো কাঁচামরিচ এবং অন্যান্য পণ্যের দাম কিন্তু কিছুটা নাগালের বাইরে রয়েছে। অর্থাৎ ক্রেতারা বলছে যদি 100 টাকার নিচে যদি কাঁচামরিচের দাম থাকতো সেক্ষেত্রে হয়তো বা ভালো হতো। যার জন্য কিন্তু বাজার মনিটরিং বা বাজার যে নিয়ন্ত্রণ ভোক্তা অধিদপ্তর থেকে নিয়মিত যে বাজার মনিটরিং সেটি কিন্তু করা হয় না, যার জন্য কিন্তু
এই মোকামগুলোতে, বিশেষ করে মোকামগুলোতে কিন্তু দাম বৃদ্ধি পায়। এতে কিন্তু খুচরা ব্যবসায়ীরা তারা বেশি দামে বিক্রি করে। অর্থাৎ মোকামগুলোতে যদি নিয়মিত বাজার মনিটরিং করা হতো সেক্ষেত্রে এই বাজার নিয়ন্ত্রণটা অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে থাকতো, এমনটাই কিন্তু মনে করছে এখানকার সচেতন মহল। আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিনে কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে 62 থেকে 462 মেট্রিক টন কিন্তু কাঁচামরিচ আমদানি হয়েছে। তবে আমদানি অব্যাহত রয়েছে, সেই সঙ্গে ক্রেতা সংকটের কারণে কিন্তু মূলত দামটি কমতে শুরু করেছে। তো মিতু, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আজিজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রংতুলির আঁচড় দিয়ে প্রতিমা সাজানো, আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও আয়োজকরা। পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। উৎসবকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। একদিকে প্রতিমার গায়ে রং তুলির আঁচড়, অন্যদিকে চলছে মন্দিরের প্যান্ডেল ও তোরণ নির্মাণ। ময়মনসিংহের ভালুকায় এবার 62টি মন্দিরে প্রতিমা তৈরি হচ্ছে। ইতোমধ্যে মাটির কাজ শেষ করে এখন চলছে রং ও সাজসজ্জা। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়া ও মজুরি কম থাকায় বিপাকে পড়েছেন কারিগররা। প্রত্যেক বছর দুর্গাপূজা আসলে মনে খুব আনন্দ লাগে যে একসাথে কাজ কাম করবো এবং ভালো ভালো মূর্তি বানাবো। মূর্তিগুলো যাতে সুন্দর হয়, মানুষ যাতে দেখে আনন্দ পায়। অনেক সুন্দরতা ভাবে কাজ কাম করি, কিন্তু ওই রকম ধরনের কোনো মজুরি পাইনি। পটুয়াখালীতে 188টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। উৎসবের নানা আয়োজনে ব্যস্ত শিল্পীরা। আমরা মায়ের কাজ করে অত্যন্ত আনন্দের সাথে আমরা কাজ করতেছি। আমাদের কাজ প্রায় সমাপ্ত পথে। আমাদের কাজ হয়তো আজকে রাতের মধ্যে কাজটা আমরা সম্পন্ন করব। সাতক্ষীরায় পাটের আঁশ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা ব্যাপক সাড়া ফেলেছে। এবছর সাতক্ষীরায় মোট 588টি মণ্ডপে দুর্গাপূজা হবে। ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কলারোয়াতে এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাট দিয়ে একটি প্রতিমা তৈরি করা হয়েছে। এটি এবার কলারোয়ার মূল আকর্ষণ এবং বিশেষ করে সাতক্ষীরারও এটি একটি অন্যতম আকর্ষণ। বান্দরবানে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপগুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এবছর জেলায় 32টি পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আমাদের ডিএসবির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। একটা কমিটি গঠন করেছি প্রত্যেকটি থানা ভিত্তিক। যে কোনো বিষয়ে যদি কোনো গুজব বা অন্য কিছু থাকে, এটা আমরা সামগ্রিকভাবে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আমরা এটা আপনাদেরকে তথ্য দেব। উৎসবমুখর পরিবেশে দেবী দুর্গার আরাধনা করবেন ভক্তরা। আবরার মাহি, RTV। পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গাপূজার আমেজ কেমন দেখছেন এবং প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খবর জানাবেন। মিতু যেমনটি জানাচ্ছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজো, সেই দুর্গাপুজো একেবারে কাছে গনিয়ে আসায় এখানকার সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের যে উৎসবের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। এবং প্রতিটি যে মণ্ডপ, সেই মণ্ডপে এখন যে পুজোর যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি কাজ সেটি চলছে। লক্ষ্মীপুরের জেলা শহর সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলো আমি ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি মণ্ডপে কিন্তু প্রতিমার যে শেষ পর্যায়ের যে কাজ রয়েছে, মাটির কাজ একেবারে শেষ পর্যায়ে এবং অন্যান্য যে রং তুলির যে কাজ সেটিও চলছে। কারণ পুজোর আর বেশি দিন নেই এবং এই পুজোর মণ্ডপ ছাড়াও অন্যান্য যে প্যান্ডেলের যে সাজসজ্জা সহ অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো দমে চলছে এবং পুজো গনিয়ে আসে এখানকার যে মণ্ডপের যে কারিগররা রয়েছে, যে সাজসজ্জা, তারা কিন্তু একেবারে দিনরাত এক করে কাজ করছেন। এবং আমি এখন রয়েছি লক্ষ্মীপুর যে শ্যাম সুন্দর জিও আকড়াতে। তবে এখানে এখনো যে প্রতিমার যে কাজ সেটি এখনো শেষ হয়নি। এখনো অন্যান্য মণ্ডপে কাজ শেষ পর্যায়ে থাকলে এটির এখনো মাটির কাজ সেটি এখনো চলছে। রং তুলির কাজ আরো হয়তোবা পরে ওনারা শুরু করবেন এবং প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় কিন্তু যে আনসার যে সদস্যরা রয়েছেন তারা কাজ করছেন। প্রতিটি মণ্ডপে আনসার এখন থেকে তারা কাজ করা শুরু করেছেন এবং পূজাকে জেলায় এবছর যে 78টি যে পূজা মণ্ডপে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, প্রত্যেকটি মণ্ডপে সুষ্ঠু এবং নির্বিঘ্নভাবে যেন পূজা সম্পন্ন হয় সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। এমন পরিস্থিতিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চলতি বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 188 জনে। এ মাসে মৃত্যু হয়েছে 66 জনের, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু। কেবল এ মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 13,000 জন। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে 44,473 জনে। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, এ মাসে ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ কি বলছেন চিকিৎসকরা? মিতু, হাসপাতালে আসলেই কিন্তু আসলে ডেঙ্গু রোগীদের অবস্থা দেখলেই বোঝা যায় যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে এই রোগটি। রোগীরা আসলে প্রচণ্ড জ্বর, শরীরে ব্যথা, বমি ধরনের উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে অনেক রোগী আসলে একটু দেরি করছেন ভর্তি হতে বা চিকিৎসকের শরণাপন্ন হতে, সেই কারণে কিন্তু এর ভয়াবহতাটা বাড়ছে। চিকিৎসকরা এমনটিই বলছেন। তবে যদি সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় বা হাসপাতালে সময় মতো রোগীকে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে এই রোগ প্রশমন করা সম্ভব ডাক্তারের চিকিৎসা নিয়ে। তবে রোগীরা অনেক ক্ষেত্রে আসলে বুঝতে পারছেন না, তা জ্বর নিয়ে 2-3 দিন বা তার বেশি সময় আসলে ঘরে বসে থাকছেন। এই কারণে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। তো এখানে আমরা এসে দেখেছি যে অনেকগুলো এখন শিশু ওয়ার্ডে রয়েছে আমরা ডিএনসিসি হাসপাতালে, সেখানে কিন্তু অনেকগুলো শিশুই এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং আস্তে আস্তে চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরছে, এমনটি আমরা দেখছি। আর যেটি আসলে চিকিৎসকরা বলছেন যে গেল কয়েক বছরে আসলে ডেঙ্গুর কয়েকটি ধরন শনাক্ত হয়েছে। 4টি ধরনের মধ্যে ধরন এখন যে 3 নম্বর ধরনটি, সেটিতে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এবং রাজধানীতে এই ধরন বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গু রোগী। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন কিন্তু ঢাকার বাইরে থেকেও অনেক রোগী আসছে, রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে এবং এই বছর কিন্তু 44,000-এরও বেশি রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এবং আপনি হয়তো জানেন যে গেল রবিবার একদিনে সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু রোগে। সেটিই কিন্তু আসলে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে অভিভাবক এবং রোগীদের মধ্যে। চিকিৎসকরা বলছেন যে ভয় না পেয়ে আসলে তাদেরকে তরল খাবার গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন এবং ভয় না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন। আর রোগীরা মূলত যারা এসে ভর্তি হচ্ছেন তারা অনেক সময় মশারি টাঙাচ্ছেন না বা এই ধরনের যে করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হাসপাতালেই অনেককে মশা কামড়াচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে রোগীদেরকে চিকিৎসকরা যথাযথ পরামর্শ দিচ্ছেন তারা যেন চিকিৎসকের পরামর্শ নেন। তো মিতু, ডিএনসিসি হাসপাতাল থেকে ডেঙ্গু রোগের এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাসা ভাড়া নিতে এসে অভিনব কায়দায় রাজধানীর একাধিক এলাকায় মোবাইল চুরি চক্রের 2 নারী সদস্যকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে বাসাবো এলাকায় চুরি করতে গিয়ে তাদের আটক করে পুলিশ। চুরি যাওয়া পণ্য ফিরে পাওয়া সহ সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগীদের। আর নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ পুলিশের। সাকিবুর রহমানকে সাথে নিয়ে মোহাম্মদ সাইমের রিপোর্ট। 19 সেপ্টেম্বর 2025 বেলা 11:15 কাঁঠালবাগান এলাকার একটি বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরে 2 নারী একটি বাসায় প্রবেশ করছে, আবার কিছুক্ষণ পর বেরিয়ে যান। ঠিক আধা ঘন্টা পর ওই 2 নারীকে একই কাজ করতে দেখা যায় ধানমন্ডি 5 নম্বর রোডের আরেকটি বাসায়। ধানমন্ডির বাসিন্দা জানান 2 নারীর একজন তার সঙ্গে কথা বলতে থাকেন, আরেকজন মোবাইল চুরি করে নেয়। এমনকি এ নিয়ে পুলিশের পরিচয় দিয়ে ফেরত দেওয়ার কথা বলে দাবি করা হয় টাকা। 2 জন মানুষ আমার 2 পাশেই ছিল। আমি আসলে ওই মেয়ের সাথে কথা বলা অবস্থায় সে কিভাবে যে চার্জটা খুলে ফেলছে আমি তো আসলে এটা খেয়াল করতে পারিনি। আমাকে বলেছে যে চিটাগং থানা থেকে বলছে আপনার ফোনটা উদ্ধার করা গেছে, বললো যে আপনার অ্যাড্রেসে আমরা ফোনটা আজকে পাঠিয়ে দিব, তো আমাদের কিছু খরচ হয়েছে। তো ওনারা আমার কাছে 15,000 টাকা দাবি করে, তারপর নেগোসিয়েট করে 10,000 টাকায় রাজি হয়, তাহলে তারা আমার ফোন পাঠাবে এইভাবে বলে। ধানমন্ডির ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে দুপুরে বাসাবো এলাকায় চোর চক্রের 2 সদস্যকে আটক করে সবুজবাগ থানায় দেন বাড়ি মালিক জহিরউদ্দিন। প্রথম আলোর উষা আপু নামে এক আপু, উনি আমাকে SMS করলো যে ওনার বাসার সিসিটিভির ফুটেজ যে এইটা কিনা। পরে দেখলাম যে হ্যাঁ এরাই। তো আজকে হঠাৎ আপু ফোন দিল, ওনারা নাকি কি একটা মাধ্যমে ধরছে।
পুলিশ জানায় এ ঘটনায় সবুজবাগ সহ একাধিক থানায় মামলা হয়েছে। ভিডিও ফুটেজটা ওই যে ওয়েবসাইট থেকে তারা ওই ডাউনলোড করে দেখলো, দেখার পরে দেখলো যে ওই চোরের সাথে এই চোরের মিল আছে, সেই জন্যই তাদের সন্দেহটা আরো ঘনীভূত হয়। পরবর্তীতে তারাই থানায় সংবাদ দেয়। সংবাদের ভিত্তিতে আমরা পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে এই মহিলা দুজনকে আমাদের হেফাজতে নিই। অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দেওয়ার আগে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ ডিএমপির। যদি এবং বাসা ভাড়া কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের এনআইডি কার্ড, ছবি এবং তাদের পূর্ণাঙ্গ বৃত্তান্ত সংগ্রহ করার জন্য। মোহাম্মদ সায়েম, আরটিভি। ইসরায়েল যুদ্ধাপরাধী বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভিসা না পাওয়ায় বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভিডিও বার্তায় কথা বলেন 89 বছর বয়সী এই প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ইসরায়েল প্রায় 2 বছর ধরে হামলা চালিয়ে গাজা উপত্যকায় গণহত্যা, ধ্বংসযোগ্য বাস্তুচ্যুতির পাশাপাশি ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার প্রকাশ্য লঙ্ঘন বলে অভিহিত করেন। এদিকে গেল একদিনে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 57 জন। অন্যদিকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার একমাত্র আন্তর্জাতিক সংযোগ পথ আলেনবি ব্রিজ ক্রসিংও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে 20 লাখের বেশি ফিলিস্তিনি আটকা পড়ে আছে সেখানে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।